প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আমি রিফাত লাবণী, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজ আমার তৃতীয় ক্লাস। চলো এই অংশের আলোচনার বিষয়বস্তুগুলো আমরা এক নজরে দেখে নিই। প্রথম অধ্যায় আমাদের পরিবেশ, তৃতীয় অংশ শক্তি প্রবাহ। এখানে আমরা জানবো খাদ্য শৃঙ্খল কি, খাদ্য জাল কি, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের সম্পর্ক সম্পর্কে জানবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঠ্য বইয়ের 6 নম্বর পেজটি। এই পেজে আমরা শক্তি প্রবাহ কি সে সম্পর্কে জানব। শক্তি প্রবাহ, বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ শক্তি পায় সূর্য থেকে, আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। এটা কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমরা দেখে নিই একটি প্রশ্ন, প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল। মানে প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল হচ্ছে, এই প্রশ্ন সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। এখন দেখে নিই একটি ছক। এই ছকে আমরা দেখতে পাচ্ছি খাদ্য ও খাদক সম্পর্কে কিছু দেওয়া আছে। খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্ক। শিক্ষার্থীরা, এখানে বলা আছে ছবি দেখে কে কাকে খায় তা ক্রমানুসারে ছকে লিখি। তোমাদের পাঠ্য বই 6 নম্বর পেজে যে ছবিটি দেওয়া আছে, এই ছবিটি দেখে এখন আমরা এই তালিকাটি পূরণ করব। চলো ছবিটি দেখে নিই। শিক্ষার্থীরা, এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি ঈগল হচ্ছে এখানে খাদক। খাদক কি? খাদক হচ্ছে যখন কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন সেটি হচ্ছে খাদক। অর্থাৎ এখানে ঈগলটি খাদ্য হিসেবে গ্রহণ করছে এই সাপকে, অর্থাৎ সাপ এখানে হচ্ছে খাদ্য, ঈগলের জন্য খাদ্য। আর সাপ যখন ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন সাপ হচ্ছে এখানে খাদক, আর ব্যাঙটি হচ্ছে খাদ্য। আবার ব্যাঙ যখন ঘাসফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন ব্যাঙ হচ্ছে খাদক, আর ঘাসফড়িংটি হচ্ছে খাদ্য। ঘাসফড়িং এর খাদ্যের উৎস কি? ঘাসফড়িং এর খাদ্যের উৎস হচ্ছে বিভিন্ন ঘাস, লতাপাতা এগুলো। তাহলে এখানে ঘাসফড়িং হচ্ছে খাদক আর ঘাসটি হচ্ছে খাদ্য। ঘাস শক্তি কিভাবে পায়? ঘাস হচ্ছে উদ্ভিদ, আর উদ্ভিদের শক্তির উৎস হচ্ছে সূর্য। অর্থাৎ সূর্যের আলো থেকে উদ্ভিদ তার নিজের খাদ্য তৈরি করে শক্তি লাভ করে। অর্থাৎ এই যে শৃঙ্খলটি, এই শৃঙ্খলটি যদি আমরা ছকের মাধ্যমে দেখি, তাহলে আমরা দেখতে পাবো খাদ্য ও খাদ্যকের সম্পর্কটি কিরূপ। এখানে দেখো ঈগল সাপকে খাচ্ছে, সাপ ব্যাঙকে খাচ্ছে, আবার ব্যাঙ ঘাসফড়িংকে খাচ্ছে, আর ঘাসফড়িং এর খাদ্যের উৎস হচ্ছে ঘাস। আর ঘাস কিভাবে শক্তি পায়? ঘাস শক্তি পায় সূর্য থেকে। এই ছক থেকে আমরা পাঠ্য বইয়ের ছকটি পূরণ করে ফেলি। খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্ক। কে কাকে খাচ্ছে এখানে স্পষ্ট দেওয়া আছে। ঘাসফড়িং খেয়ে বেঁচে থাকে ব্যাঙ, ব্যাঙ খেয়ে বেঁচে থাকে সাপ, সাপ খেয়ে বেঁচে থাকে ঈগল। এরা কিন্তু আরো অনেক প্রাণী খেয়ে থাকে। এখানে একটি এক্সাম্পল তোমাদের জন্য দেওয়া আছে। এখন খাদ্য শৃঙ্খল কি সে সম্পর্কে আমরা জানবো। শিক্ষার্থীরা, আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। খাদ্য শৃঙ্খল, সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল কি খায়? সাপ। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। অর্থাৎ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করছে। এই উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে পোকামাকড়, পোকামাকড়কে খেয়ে থাকে ব্যাঙ, আর ব্যাঙ খায় কে? সাপ, আর এই সাপকে খায় ঈগল। অর্থাৎ এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হচ্ছে। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। আর সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হচ্ছে। তাহলে এখানে আমরা জানলাম খাদ্য শৃঙ্খল হচ্ছে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া। এখন আমরা এই বিষয়টি সম্পর্কে আরেকটু পরিষ্কারভাবে জানবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এটি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হচ্ছে। আর এটিকে কি বলে? এটিকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো। পোকামাকড় তথা ঘাসফড়িং এর খাদ্যের উৎস হচ্ছে উদ্ভিদ। ব্যাঙের খাদ্যের উৎস কি? পোকামাকড়। সাপের খাদ্যের উৎস হচ্ছে ব্যাঙ, আর ঈগল খাদ্য হিসেবে গ্রহণ করছে কাকে? সাপকে। অর্থাৎ এটি হচ্ছে একটি খাদ্য শৃঙ্খল। অর্থাৎ এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হচ্ছে। আমরা একটু আগে জেনে এসেছি খাদ্য শৃঙ্খল কি। এখন আমরা জানবো খাদ্য জাল কি।
যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তু সংস্থান কি সে সম্পর্কে আমরা আগেই জেনে এসেছি। আমি আরেকটু বলে দিচ্ছি, জীব ও জড়ের মধ্যকার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। আর জীব শক্তি পায় কিভাবে? জীবের শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকে বলে খাদ্য শৃঙ্খল। আর অনেকগুলো খাদ্য শৃঙ্খল একটি বাস্তু সংস্থানে থাকে। বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। অর্থাৎ বাস্তু সংস্থানে যত উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তারা কোনো না কোনো ভাবে একটি খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। যেমন আমরা দেখে নিই, ঈগল সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ এটিও হচ্ছে খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত একটি প্রাণী, এবং এই প্রাণীটি খরগোশ, ইঁদুর, ব্যাঙ অন্যান্য প্রাণী খায়। এইভাবে ঈগল সাপের মতো একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে তৈরি হচ্ছে কি খাদ্য জাল। এখন আমরা খাদ্য জালটি একটু পরিষ্কারভাবে জেনে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঈগল, সাপ এবং বাঘ, এই তিনটি প্রাণী কিন্তু এক একটি খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। যেমন ঈগল খাচ্ছে সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ অন্যান্য প্রাণী। বাঘ আবার হরিণ এবং খরগোশ এসব প্রাণীদের খেয়ে থাকে। সাপের খাদ্যের উৎস কিন্তু আবার আলাদা। যেমন দেখো, খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। এই তিনটি খাদ্য শৃঙ্খল আমি উদাহরণ হিসেবে দেখিয়েছি। এই তিনটি খাদ্য শৃঙ্খল ছাড়াও আরো অসংখ্য খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হচ্ছে কি খাদ্য জাল। অর্থাৎ আমরা খাদ্য জাল সম্পর্কে অলরেডি জেনেছি। খাদ্য জাল কি? খাদ্য জাল হচ্ছে দুই বা ততোধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে সৃষ্ট জাল। শিক্ষার্থীরা, চলো আমরা চিত্রের মাধ্যমে খাদ্য জাল কি তা আরো স্পষ্টভাবে জেনে নিই। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাঘ হচ্ছে সর্বোচ্চ খাদ্য। আর এখানে আরো দেখতে পাচ্ছি সবুজ উদ্ভিদ থেকে কিন্তু প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হচ্ছে। তারপর উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণীতে শক্তি প্রবাহিত হচ্ছে। এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল রয়েছে, আর এই শৃঙ্খলগুলো একত্রিত হয়ে তৈরি করছে কি খাদ্য জাল। আমরা যদি এভাবে দেখি, যেমন ঘাস খাচ্ছে কি ইঁদুরটি, এবং ইঁদুর কে খেয়ে বেঁচে থাকে? ঈগল। এভাবে তীর চিহ্নের মাধ্যমে আমরা অনেকগুলো খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছি। এই খাদ্য শৃঙ্খল গুলো সুশৃঙ্খল ভাবে সাজালে আমরা দেখতে পাবো একাধিক খাদ্য শৃঙ্খল। যেমন ঈগল খাদ্য হিসেবে গ্রহণ করছে পতঙ্গভোজী পাখি, কাঠবিড়ালি, ইঁদুর এবং সাপকে। ঈগল হচ্ছে একটা খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত একটি প্রাণী। এই পতঙ্গভোজী পাখি, কাঠবিড়ালি এরাও কিন্তু এক একটা খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। যেমন আমি ছক দিয়ে দেখিয়ে দিচ্ছি, পতঙ্গভোজী পাখিটি খাদ্য হিসেবে গ্রহণ করছে কি ঘাস ফড়িংকে। ঘাস ফড়িং খাদ্য হিসেবে গ্রহণ করছে ঘাস বা লতা পাতা। এভাবে কাঠবিড়ালি ঘাস, লতা পাতা খাচ্ছে, ইঁদুর ঘাস খাচ্ছে, সাপ, খরগোশ, ইঁদুর বা ব্যাঙ ইত্যাদি প্রাণী খেয়ে থাকে। এগুলো আবার খাদ্য হিসেবে গ্রহণ করছে কি ঘাস। এইভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হচ্ছে, এবং এই শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকে কিন্তু আমরা জানি খাদ্য শৃঙ্খল হিসেবে। আমরা আরো যদি দেখি, বাঘ খাচ্ছে হরিণ এবং খরগোশকে, এরা আবার ঘাস খেয়ে বেঁচে থাকে। তাহলে আমরা খাদ্য শৃঙ্খল গুলো একত্রিত করলে পাচ্ছি কি খাদ্য জাল। আর খাদ্য জালগুলো কোথায় থাকে? একটি বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য জাল থাকতে পারে, আর বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হচ্ছে কি খাদ্য জাল। শিক্ষার্থীরা, এখন আমরা পরবর্তী পেজে চলে যাই। এখানে আমরা জানবো প্রাণী কিভাবে শক্তির জন্য জীবের উপর নির্ভরশীল হচ্ছে। এই প্রশ্নটি তোমাদের ছিল পাঠ্য বইয়ের 6 নম্বর পেজে। প্রাণীরা শক্তি পায় কিভাবে? খাদ্য থেকে। আর এই খাদ্যের জন্য প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ থেকে বিভিন্ন আলু, ফুলকপি, পেয়ারা উদাহরণ হিসেবে দিলাম। এগুলা প্রাণীরা কি করে? উদ্ভিদ থেকে বিভিন্ন ভাবে পেয়ে থাকে, এবং এগুলো প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রাণীরা আবার অনেক জীবকেও খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি। অন্যান্য প্রাণীরাও কিন্তু উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে, যেমন বিভিন্ন পোকামাকড়, ঘাস ফড়িং ইত্যাদি। এই পোকামাকড়কে আবার বিভিন্ন প্রাণী খেয়ে থাকে, যেমন ব্যাঙ। ব্যাঙকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে সাপ। অর্থাৎ প্রাণী যেমন শক্তির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হচ্ছে, আবার তেমনি অন্যান্য জীবের উপরও নির্ভরশীল হচ্ছে। অর্থাৎ প্রাণী এভাবে শক্তির জন্য জীবের উপর নির্ভরশীল হচ্ছে, অর্থাৎ শক্তি এক প্রাণী থেকে অন্য প্রাণীতে প্রবাহিত হচ্ছে। শিক্ষার্থীরা, চলো আমরা কিছু কুইজ প্রশ্ন সম্পর্কে জেনে নিই। তোমরা নিশ্চয়ই এতক্ষণে তৈরি হয়েছো কুইজ প্রশ্নের জন্য। ভিত্তিক কুইজ প্রশ্ন। উদ্ভিদ ও প্রাণী শক্তির প্রধান উৎসগুলো কি? 2. পতঙ্গভোজী পাখিকে খাদ্য হিসেবে গ্রহণ করে কোন প্রাণী? 3. ঈগল, ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রমটি লিখো। 4. একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে কি তৈরি হয়?
5 উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াকে কি বলা হয়? শিক্ষার্থীরা, আজকে তোমাদের কোনো বাড়ির কাজ নেই। এই কুইজ প্রশ্নের উত্তরগুলোই তোমাদের বাড়ির কাজ থাকবে, অর্থাৎ আগামী ক্লাসে তোমরা এই কুইজ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায়ভিত্তিক অনুশীলন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।